আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন গণমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়াজ মাহমুদ, সম্ভবত তার নাম নিয়াজ মাহমুদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তাকে তার ভাইস চ্যান্সেলর পদ থেকে অপসারণ করার জন্য, তাকে পদত্যাগ করাবার জন্য একটি কুচক্রী মহল মাঠে নেমেছে। এর পেছনে নেপথ্য কাজ করছে ইন্ডিয়ান এজেন্টরা। এটাই আমরা আলোচনায় শুনছি বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশে কোনো ইসলামপন্থী ব্যক্তি যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে, তাকে সরিয়ে দেওয়ার জন্য, তাকে বিতর্কিত করার জন্য ইন্ডিয়ান এজেন্টরা উঠে পড়ে লেগে যায়। বাংলাদেশে ইন্ডিয়ান এজেন্টরা আছে, তাদেরকে পরিচালিত করে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে পরিচালনা করে। তো বাংলাদেশের কোনো ইনস্টিটিউটের প্রধান, কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি কোনো ইসলামপন্থী লোক থাকে, তাকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মিস্টার নিয়াজ, তিনি একজন ইসলামপন্থী ব্যক্তি। ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি না। 5 আগস্টের পরে, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে, এই ভদ্রলোকের বায়োডাটা আমরা দেখতে পাই। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তার ডিগ্রি রয়েছে, একাডেমিক অনেকগুলো তার ডিগ্রি রয়েছে। একাডেমিক কোয়ালিফাইড একজন ব্যক্তি, একাডেমিশিয়ান একজন ব্যক্তি। তো তাকে বলা হয়েছে তিনি নাকি, তার বিরুদ্ধে বলা হচ্ছে এখন, তিনি নাকি কাউকে কোট আনকোট মেরে ফেলতে সহযোগিতা করেছেন। কোট আনকোট ভুল হতে পারে। সম্প্রতি ছাত্র দলের কোনো একজন নেতা সম্ভবত সেখানে তাকে মেরে ফেলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির এরিয়ায়। তো এটা নিয়ে বিতর্ক রয়েছে, কে মেরেছে, কারা মেরেছে, এখন পর্যন্ত তদন্ত হয়নি। অনেকেই বলছেন যে বাম যারা ক্যাডার আছে, তারা বিভিন্ন মাদক গ্রহণ করে সোহরাওয়ার্দীতে, তাদের কাছে ছোট ছোট অস্ত্র থাকে, বা তৃতীয় পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের জন্য, অস্থির পরিবেশ তৈরির জন্য এ ধরনের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে মেরে ফেলতে পারে। আমি ডিটেলস পত্রপত্রিকায় এই ঘটনাটি পড়ি নাই, যাকে মারা হয়েছে তাকে নিয়ে শুধু সাধারণ ছোট করে জানি যে তাকে কারা যেন মেরে ফেলেছে। তার জানাজা হয়েছে, তার জন্য যমুনায় গিয়েছে ডক্টর ইউনূসের ওখানে আন্দোলনকারীরা, এবং ভিসিকে তারা সেখান থেকে সরিয়ে দিতে চায়। ভিসিকে তারা দায়ী করতে চায়। বর্তমান যিনি ভিসি মিস্টার নিয়াজ, তাকে সেখান থেকে বের করে দিতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বলা হয়ে থাকে এই ভিসি একটু ইসলামপন্থী। এর আগে জানা নাই পাকিস্তান আমলে কে ছিল প্রথম ভিসি। তো পিজে হার্টস আমরা জানি খ্রিস্টান ব্যক্তি ছিলেন 1921 সালে। সবার নাম মনে নেই কারা কারা ভিসি ছিলেন। মনিরুজ্জামান মিয়া, ডক্টর এমাজউদ্দিন, এস.এম. ফায়েজ, আনারুল্লাহ চৌধুরী, আব্দুল মান্নান, এই ধরনের অনেকের নাম জানি, সবার নাম তো আর আমাদের মুখস্থ নেই। তো যারা ভিসি হয়েছেন, ভাইস চ্যান্সেলর, তাদের মধ্যে এই যে নিয়াজ মাহমুদ, তিনি একটু ইসলামপন্থী। তিনি ইসলামপন্থী হিসেবে নাম করেছেন। তিনি যখন ভিসি হয়েছেন, প্রথম দিকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কয়েকজন ছাত্রদেরকে নিয়ে তিনি ইমামতি করেছেন মাগরিবের নামাজ। মসজিদের
জামাত শেষ হয়ে গেছে, তারা গেছেন, তখন কয়েকজন দাঁড়িয়েছেন, তিনি ইমামতি করেছেন। অত্যন্ত সাধারণ ব্যাপার, আমরা তো অহরহ এই কাজ করি, দুজন তিনজন চারজন নামাজ পড়ি, একজন ইমামতি করি আমাদের মতো থেকে। তো সেখানে যখন ঢাকা ইউনিভার্সিটির ভিসি নিজে ধার্মিক ব্যক্তি, তার দাঁড়িয়ে আছে, তিনি ইসলাম বুঝেন, তো তিনি যখন একজন লিডার ভিসি, তো তাকে দাঁড় করিয়েছেন সেখানে ইমামতিতে। সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো তিনি একজন নামাজি ব্যক্তি, ভদ্রলোক, তো তাকে ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করেছে ভারতীয় এজেন্টরা, তাকে বিতর্কিত করার জন্য নানান ধরনের অজুহাত খুঁজে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যদি কোনো মানুষকে মেরে ফেলা হয়, এর দায় সম্পূর্ণ কিভাবে ভিসির আসতে পারে? ভিসি কি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব আছে? সেখানে কি বিভিন্ন বাহিনী তার আন্ডারে কাজ করে? সেখানে কি সব লক করা, সিসি ক্যামেরা দেওয়া, বা তিনি শৃঙ্খলার বিশেষ দায়িত্বও আছে? ভিসি হিসাবে তার একটা প্রশাসনিক দায়িত্ব আছে, অনেক কিছু, অনেক ভালো কাজ করার সুযোগ থাকে। তো আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে ঢাকা মেডিকেলে যাওয়া যায়, রাস্তা আছে, আম পাবলিক চলাফেরা করে। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ঢুকি, কয়েকদিন আগে আমার এক টিচারের সাথে আমি তর্ক হয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, গর্ব করে বলেন, তখন আমি বললাম আপনার ইউনিভার্সিটি তো গাজার ঘ্রাণে ঢোকা যায় না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোটবেলা থেকে যখনই ঢুকতেই গাজার ঘ্রাণ পাওয়া যায়, গাজার গন্ধ পাওয়া যায়। তো সেখানে সোহরাওয়ার্দীতে গাঁজা টানা হয় এবং বিভিন্ন অশ্লীল বেহায়াপনা চলে, হাজার হাজার ছেলে মেয়ে বেহায়াপনায় লিপ্ত। এটা ভিসি কতটুকু কন্ট্রোল করতে পারে? ভিসির কি সেই সক্ষমতা আছে এই বেহায়াপনা, এই মাদকাসক্ত দূর করা? সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা কি আছে? আমরা অতীতে দেখি যে বুয়েটে শহীদ আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, ছাত্রলীগ করেছে ভারতীয় এজেন্টরা। সেখানে ভিসি কি পদত্যাগ করেছিল? তার কি ব্যবস্থা নিয়েছিল সে? তার জন্য তার দায়, সে কি জেলে গিয়েছিল? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে আবুল বায়েসের সময় তিনি ভিসি ছিলেন, জসিমউদ্দিন মানিক যে 100 নারীকে, মেয়ে ছাত্রীকে দর্শন করে সেঞ্চুরি উৎসব পালন করেছিল, বা জাহাঙ্গীরনগরে কত শত শত ছাত্রীকে দর্শন করার অভিযোগ আছে শিক্ষকদের কাছে, ছাত্রদের কাছে, ছাত্রলীগ নেতাদের কাছে, বা সেখানে কত মানুষ, ছাত্রদেরকে মেরে ফেলা হয়েছে, জগন্নাথে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে বহু হয়েছে। আমরা যদি ধরি যে একজন প্রকাশককে মেরে ফেলা হয়েছে 15 সালে সম্ভবত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছেই তো শাহবাগ এলাকা, আদিস সুপার মার্কেটের সেখানে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসিরা কি সেই দায় দায়িত্ব নিয়েছিলেন? তাদেরকে কি পদত্যাগ করতে বলা হয়েছিল? এখন যারা পদত্যাগ করতে বলছেন মিস্টার নিয়াজ সাহেবকে, তারা কি আরএফএন সিদ্দিক যে শত শত শিক্ষকদেরকে চাকরিতে ঢুকিয়েছে ঘুষ খেয়ে, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে, তার নিজের যোগ্যতা ছিল না একাডেমিক যে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার, তারপর কিভাবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিল? এবং কত অনিয়ম হয়েছে, কত নারী নিগ্রহের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, দর্শনের শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কত মানুষকে মেরে ফেলা হয়েছে। তো সেখানে আরএফএন সিদ্দিক কি কোনো দায়িত্ব নিয়েছিল? তো আমরা ছোটবেলা থেকে দেখি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বললামই, এগুলোতে ঘটে। তো এগুলোর ভিসি, কয়জন ভিসি এটা দায়িত্ব নিয়েছিল? আমি বলছি না এই জন্য ভিসিরা খুব আরামে এসে বসে থাকবে, তারা দায়িত্ব পালন করবেন না। ইসলামপন্থী দেখলেই হলো চুলকানি লেগে যায়। এর পেছনে বিএনপি নেপথ্যে কাজ করছে বলে আমরা শুনছি, দেখছি। আর তারা মনে করছে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা দখলে নিয়েছি, এইখানের এই লোকটা একটু ইসলামপন্থী ও রাজনৈতিক, তাকে আবার জামাত হিসেবে তাকে ট্যাগ লাগাচ্ছে। তিনি কিন্তু জামাত ইসলামের লোক নন, তিনি নামাজ পড়েন, ভদ্র নম্র ব্যক্তি, ইসলামের পক্ষের একজন ব্যক্তি, পায়াস ধার্মিক, এর জন্য তাকে মনে করা হচ্ছে তিনি জামাত ইসলামের লোক। তো এখন 5 আগস্টের পরে যে
16 বছর 18 বছর বিএনপি ভয়ানক মুনাফিকিতে লিপ্ত ছিল, সে বিএনপির লোকরা বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউটগুলো দখল করে নিয়েছে। কোটি কোটি টাকা তারা চাঁদাবাদি করতেছে, ইনকাম করতেছে। এখন ইউনিভার্সিটির ভিসি পদগুলো সব পাবলিক ইউনিভার্সিটি দখল করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নরম ভদ্র ধার্মিক ব্যক্তি কেন ভিসি থাকবে, তিনি জামাতের, এটা তাদের সহ্য হয় না। এই জন্য ইন্ডিয়ান যারা এজেন্ট আছে তার সাথে জড়িত হচ্ছে বিএনপির লোকজন, এখানে তাকে অপসারণ করতে চায়। তো যাই হোক, তাদেরকে হেদায়েত দান করুক, তাদের জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করুক। আমরা চাই না কিছুদিন পর পর এই ধরনের নৈরাজ্যের শিকার হোক। আমার খেয়াল আছে আনারুল্লাহ চৌধুরী স্যারের কথা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, ভাইস চ্যান্সেলর। তিনি বিএনপি পন্থী ভিসি হিসেবে ছিলেন, এখন পর্যন্ত তিনি জীবিত আছেন। তার আর্টিকেল মাঝে মাঝে পড়ি বিভিন্ন পত্রিকায়, হাসিনার আমলেও পড়েছি। আনারুল্লাহ চৌধুরীকে শামসুন্নাহার হল, রোকেয়া হলে, মহিলা হলে কিছু ঘটনা ঘটেছিল, সেটাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আন্দোলন নৈরাজ্য গড়ে তোলে। এবং সেখানে খোদ তখন বিএনপি ক্ষমতায় ছিল, জামাতও অংশ ছিল, তো বিএনপি তার বিরুদ্ধেও একটি অংশ তার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই ভদ্রলোক সেখানে ভিসি হিসেবে থাকতে পারেনি, মাত্র কয়েক মাস থাকতে পেরেছিলেন। এবার এএসএম ফায়াজ সাহেব আসলেন, তিনি লম্বা টাইম ছিলেন ভিসি। তো যাই হোক, আমরা চাই না কোনো দেশপ্রেমিক ধার্মিক লোক অযথা কোনো অন্যায়ের শিকার হোক, তার বিরুদ্ধে উল্টাপাল্টা কোনো মিথ্যা প্রপাগান্ডা হোক, আমরা এটা এই রাষ্ট্রে চাই না। খোদ আওয়ামী লীগের আমাদের সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিলেন, নামটা খেয়াল আসছে না, তিনি জামালপুরে বাড়ি, তার ভাই বিমান প্রতিমন্ত্রী ছিলেন অবৈধ সরকারের আওয়ামী লীগের, তার ছোট ভাই। তিনিও একজন ধার্মিক বলতে তিনি আস্তিক ব্যক্তি ছিলেন, নাস্তিক ছিলেন না, ধর্মের পক্ষের ব্যক্তি ছিলেন। হয়তো না বুঝে তিনি আওয়ামী লীগ করতেন, এই নষ্ট রাজনীতি। তার কথা মতো আমি বুঝতে পেরেছি। তিনি খুব সুন্দর কোমল ভাষায় বক্তৃতা দিতে পারতেন, কথা বলতে পারতেন। আমি ঢাকা ইউনিভার্সিটি সিনেট হলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সেমিনারে ছিলাম, হাসিনা পতনের কয়েক মাস আগে। তো সেখানে তার কথাবার্তাও শুনে তাকে খুব আমাকে মনে হয়েছে যে তিনি নামাজি লোক, তিনি হজ করেছেন, ওমরা করেছেন। আমি ওমরা করার কথা তো তার কাছে নিজেই শুনেছি। আসলে সেই ব্যক্তি যদি আওয়ামী লীগ ছেড়ে দিতেন, তার বিরুদ্ধে হয়তো অভিযোগ, আওয়ামী লীগ তাকে ওখানে রাখতো না। ধার্মিক ব্যক্তিরা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে টিকতে পারছে না। বাম রামেরা, ইন্ডিয়ান এজেন্টরা এখানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে। বাংলাদেশ থেকে এর জন্য বাম রাম বিতাড়িত করতে হবে। এদেশের মাটি ইসলামের জন্য, এই দেশ মুসলমানদের দেশ। আমি বলছি না এই জন্য অমুসলিমরা থাকতে পারবে না। এখানে কিভাবে বাম রাম ইন্ডিয়ান এজেন্টরা এত ফালাফালি করতে পারে, ইসলামপন্থীদের এখানে উৎখাত করার সাহস করতে পারে, এদেরকে চিহ্নিত করে এদের বিচারের ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম।